আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম টেক রিয়াকশন ভিডিওতে নতুন একটু রিয়াকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো আজকে যাদের বাজেট 25,000 টাকা বা 25,000 টাকার মধ্যে তুমি কোনো একটা মোবাইল কিনতে চাচ্ছ বা এবং ব্র্যান্ডের মোবাইল কিনতে চাচ্ছ, তাদের জন্য ভিডিওটি এক কথায় পারফেক্ট, ঠিক আছে? তো ভিডিওর টাইটেলটি হলো Oppo K30 সেই ফোন। আচ্ছা, এটা হলো বাজেট সেগমেন্টের একটা ফোন, ঠিক আছে? যদি আমি আগের ভিডিওটি একটু দেখে নিয়েছি, তো বাজেটটা হলো 25,000 টাকা, ঠিক আছে? তো আশা করি তোমাদের বাজেট যাদের 25,000 তাদের জন্য হয়তো ভিডিওটি একটু পারফেক্ট হলেও হতে পারে, ঠিক আছে? তো চলো। আর ভিডিওটি তোমার নেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি, ঠিক আছে? এটিসি থেকে নেওয়া হয়েছে। তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া হলো। তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আমি চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। তো চলো আজকের ভিডিওর কার্যক্রম শুরু করি। 1 2 3। ভাই ওপ্পো মানে আমরা কি জানতাম? ওয়েট। ভাই ওপ্পো মানে আমরা কি জানতাম? ক্যামেরা ফোন, এন্ড অলওয়েজ দেখতাম প্রাইস অনুযায়ী পারফরমেন্সটা আপ টু মার্ক হইতেছে না। হ্যাঁ, কিন্তু সেটাই। সেই ওপ্পো এখন কিন্তু তাদের কে সিরিজ দিয়ে বাজারে কিলার পারফরমেন্স ডিল বানাচ্ছে। ওকে, মানে Oppo K30 আমরা জানি যে এটা সম্ভবত একটা ক্যামেরা ফোন হয়ে থাকে বেসিক্যালি, ঠিক আছে? বাট পারফরমেন্স আমরা সবসময় জটিয়ে দেখি, ঠিক আছে? মানে পারফরমেন্সে তারা স্ক্যাম করে এই আর কি। তো এবার দেখবো এটা আসলে কতটা কিলার ফোন বা কতটা মানে বাজেটের মধ্যে কতটা পারফরমেন্স দিতে পারে সেটা আমরা অবশ্যই দেখবো, ঠিক আছে? তো দেখা যাক এটা আসলে কতটা ভ্যালু ফর মানি হয়, সেটাও দেখবো। তো চলো ভিডিওটি ক্লিক করি। মানে ডিরেক্ট ক্যামেরা সুন্দরী থেকে চলে আসছে বডি বিল্ডারে। ও আসসালামু আলাইকুম, আমি আছি সাকিব আপনাদের সাথে। আচ্ছা, আজকে নিয়ে আসছি এটিসি মানে এটিসিতে আমি তাকে প্রথম দেখলাম, ঠিক আছে? এর আগে তুষার ভাই আরো অনেকে ছিল, বাট আমি সত্যি কথা বলতে আমি তাকে আজকে এই প্রথম দেখলাম। যদি জানি না উনি এর আগে কোনো রিভিউ করেছে কিনা, তোমার জানলে অবশ্যই কমেন্ট করো। তো উনি সাকিব, দেখা যাক ওনার রিভিউটা কেমন। যদিও তুষার ভাই রিভিউটা আমার কাছে অনেক ভালো লাগে। তো কিন্তু তাদের রিভিউ মানে তাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে যে তাদের রিভিউগুলো খুবই ভালো হবে, ঠিক আছে? কোনো সময় আমাকে হতাশ করবে না, ঠিক আছে? চলো ভিডিওটি ক্লিক করি। ওপ্পো K13। ওপ্পো ফোনের ম্যাক্সিমাম রিভিউতে আমরা একটা জিনিস নিয়ে কমপ্লেন করি, সেটা আচ্ছা, এটা হলো Oppo ফোনের K30 কি পেছনে ব্যাক সাইড ডিজাইনটা মোটামুটি খারাপ না, ভালোই। যদিও ফ্ল্যাগশিপ ভাইব দিচ্ছিল আমার কাছে, ঠিক আছে? ডিজাইনটা মোটামুটি আমার কাছে ভালো লেগেছে, ঠিক আছে? বাট আমার কাছে সত্যি কথা বলতে আমার পার্সোনাল অপিনিয়ন হিসেবে এটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। বেশি একটা আহামরিও না আর একেবারে যে খারাপ লাগছে সেরকম না, ঠিক আছে? মোটামুটি ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করো, যদি এটা আমার পার্সোনাল কমেন্ট ছিল, ঠিক আছে? তো চলো ভিডিওটি ক্লিক করি। হচ্ছে পারফরমেন্স প্রাইস অনুযায়ী খুব একটা মানানসই হয় না। আচ্ছা। আপনারা যখনই ওপ্পো ফোনগুলো নিতাম তখন কিন্তু এই পারফরমেন্স সেক্টরটার একটু কম্প্রোমাইজ করে নিতাম। এখন কিন্তু ওপ্পো বাজারে এমন কিছু ফোন আনতেছে যেটা পারফরমেন্সের জন্য বেস্ট। এই যেমন কিছুদিন আগেই আমরা রিভিউ করেছিলাম ওপ্পো K13 টার্বো প্রোটা, সেটাও কিন্তু চিপসেটের জন্য বেস্ট ভ্যালু ফর মানি একটা ডিভাইস। ওপ্পো কে সিরিজের ফোনগুলো কিন্তু একদম পারফরমেন্স সেন্ট্রিক ফোন, এটা তাদের স্পেকগুলো দেখলেই বোঝা যায়। অ্যান্ড আচ্ছা। মিড টু হাই রেঞ্জের বাজেটটা কিন্তু ভাই আইকিউ অ্যান্ড রেডমি ধরে রাখছে। সেখানে কে সিরিজের ফোনগুলো কিন্তু ভালো একটা কম্পিটিটর হিসেবে যোগ হইতেছে। এখানে কিন্তু আপনার আমার দুইজনেরই লাভ, কারণ হচ্ছে যত বেশি কম্পিটিটর বাড়বে তত বেশি ভ্যালু ফর মানি প্রোডাক্ট তত বেশি এটা আসলে মার্কেট থেকে এই প্রোডাক্টটা পাঠিয়ে দিয়েছে আমাদের কাছে রিও ইন্টারন্যাশনাল। আচ্ছা। বসুন্ধরা এবং যমুনাতে আউটলেট আছে, ঘুরে আসতে পারেন। ভ্যালু ফর মানি এবং ইউনিক সব ডিভাইস পেয়ে যাবেন তাদের কাছে। কমেন্ট বক্সে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, দেখে আসতে পারেন। ইনশর্ট, এই পুকি কালারের ফোনটাতে থাকতেছে লেটেস্ট স্ন্যাপড্রাগন 6 Gen 4 6.67 ইঞ্চিসের অ্যামোলেড ডিসপ্লে আর 7000 mAh এর ব্যাটারি। মানে 25,000 টাকার বাজারের মধ্যে, মানে 25,000 টাকার বাজেটের মধ্যে আমরা 7000 mAh এর একটা ব্যাটারি পাচ্ছি, তা 6.67 ইঞ্চের একটা অ্যামোলেড ডিসপ্লে, যেটা এক কথায় ভাই অসাধারণ, ঠিক আছে? আর এখানে আমরা মানে লেটেস্ট স্ন্যাপড্রাগন 6 জেনের একটা প্রসেসর পাচ্ছি, যেটা খুবই ভালো। মোটামুটি একটা গেমিং প্রসেসর বা মোটামুটি ব্যালেন্স প্রসেসর, ঠিক আছে? মোটামুটি ব্যালেন্স করা যে এরকম একটা প্রসেসর দিয়েছে, তো এটা আসলে খুবই ভালো। তো এটা ছিল Oppo K30 সিরিজের ফোন। তো দেখা যাক আসলে কতটা পারফরমেন্স দিতে পারে সেটাও দেখবো। তো চলো ভিডিওটি ক্লিক করি। 80 ওয়াট চার্জিং, একটা পারফরমেন্স ফোকাস ফোনের স্পেক যেমন থাকে তেমনই আর কি। এবং এই ফোনটার 8/128GB ভেরিয়েন্টটা পেয়ে যাবেন 25,000 টাকায়। খুবই মানে যেটা আমরা বললাম যে মানে 8/100, মানে আমরা বলছি যে 25,000 টাকার বাজেটের ফোন, ঠিক আছে? তো মানে কি এটা আমরা যদি 8/128 যদি এটা আমরা নিতে চাই, তাহলে 25,000 টাকার মধ্যে আমরা পেয়ে যাবো, ঠিক আছে? তো মোটামুটি 25,000 টাকার মধ্যে এটা একটা ব্যালেন্স ফোন বলা যায়, ঠিক আছে? তো যদিও জানি না এটা ক্যামেরা পারফরমেন্স কিরকম, যদিও এখন ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবো এই আর কি। চলো ভিডিওটি আবার ক্লিক করি। এগ্রেসিভ একটা প্রাইস দিচ্ছে, আপনার নজর কাটতে বাধ্য। বাট এটা কি এটিসি নজর কাটতে পারবে? আচ্ছা, চলুন দেখি এটার স্পেক এবং রিয়েল লাইফ পারফরমেন্স সেম কিনা। ওকে, সেটাই দেখবো। ডিজাইনের কথা বলি ভাই, ওপ্পো বরাবরই তাদের ডিজাইনে কিন্তু খুব বেশি নজর দিয়ে থাকে। এন্ড ওপ্পো K13 ফোনটা কিন্তু দেখতে ভালোই সুন্দর লাগতেছে। হ্যাঁ, সুন্দর লাগছে, ঠিক আছে? বাট সত্যি কথা বলতে আমার কাছে না কেন জানি মোটামুটি লাগছে, ঠিক আছে? সুন্দর, ঠিক আছে, বাট অতটা যে আহামরি যে মানে নজর কাটতেছে বা একটা ফ্ল্যাগশিপ ভাইব দিচ্ছে এরকম লাগছে
না, ঠিক আছে। মোটামুটি একটা নর্মাল ফোনের মতোই লাগছে, এই ডিজাইনটা ওরকমই। আর এটা সম্ভবত কি মানে কি কালার বলা যায় আমি নিজে জানি, হয়তো সম্ভবত পার্পল হবে হয়তো, যাই হোক সেটা আমি জানি না। বাট এই কালারের মধ্যে কি মানে ব্যাক প্যাডের মধ্যে কি একটা শেপ দেওয়া আছে, ঠিক আছে, অনেকগুলো শেপের মতো দেওয়া আছে, হোয়াইট হোয়াইট কালার সম্ভবত। তো মোটামুটি আমার কাছে লাগছে এই আর কি। তো তোমাদের কাছে ডিজাইনটা কেমন আছে তোমরা কমেন্ট করো, যদিও আমার কাছে এটা পার্সোনাল অপিনিয়ন ছিল, ঠিক আছে। তো চলো ভিডিওটি এবার ক্লিক করি। স্পেশালি আমার হাতের এই ল্যাভেন্ডার কালারটা পিছনে হালকা আচ্ছা, ল্যাভেন্ডার কালার, ওকে। প্যাটার্ন করা, আমার কিন্তু ভাই ডিজাইনটা ভালো লাগছে অনেকটা দেখতে OnePlus 13T বা Reno 14 এর মতো। না, আমার কাছে ক্যামেরা মোটামুটি মডিউলটা লাগছে আর কি। ভাই। যদিও পিছনে দুইটা ক্যামেরা, বাট ওয়ার্কেবল কিন্তু একটাই। যাই হোক, আচ্ছা। ক্যামেরা ব্যাপারে পরে আসি। টোটাল দুইটা কালারে পাইতেছেন, একটা হচ্ছে আইস পার্পল আর একটা হচ্ছে প্রিজম ব্ল্যাক। পুরোটাই আচ্ছা। প্লাস্টিক বিল্ডের ফোন, ওজনটা মাত্র 108 গ্রামের মতো, থিকনেসটা মাঝারি বলবো 8.5 মিলিমিটার। ও, থিকনেসটা মোটামুটি আছে 8.5 মিলিমিটার, যেটা ঠিক আছে চলে। মোটামুটি এরকম বাজেটের ফোন এরকম হবে, এটা স্লিম ফোন হবে না, এটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু না। তো চলো ভিডিওটি ক্লিক করি। ফোনটা বডির কর্নার দিকে কম বেশি লাগতেছিল না, ব্যালেন্স আচ্ছা। আছে এন্ড হাতে খুব ভালোভাবে ফিট হয়ে যাচ্ছিল, মোটামুটি প্রিমিয়ামই লাগতেছে। এখন একদল ভাই কমেন্ট বক্সে এসে বলতে পারে মেটাল বডি কেন দেয় নাই। ভাই মেটাল বডি দিলে অনেক কিছু স্যাক্রিফাইস করা লাগতে পারে, তো সেখানে যদি প্লাস্টিক দিয়ে ফোনটাকে ডিউরেবল বানানো যায় সেটা কি ভালো না? হ্যাঁ ভাই, এই ফোনটা এনাফ ডিউরেবল, হাত থেকে পড়লে ভাঙার চান্স কম। এন্ড ডিসপ্লে প্রোটেকশন হিসেবে ইউজ করছে AGC DT Star 2, মানে কি, ওয়েট দাঁড়াও, পড়লে ভাঙার চান্স কম। এন্ড ডিসপ্লে প্রোটেকশন হিসেবে ইউজ করছে ডিসপ্লে প্রোটেকশন তোমার কি AGC DT Star 2 ভাই? এটা আবার কেমন প্রোটেকশন কোম্পানির নাম ভাই? মানে আমি গরিলা গ্লাস শুনেছি, তারপর আরেকটা আরো রিসেন্টলি কয়েকটা নাম শুনছি, যে মানে গরিলা গ্লাস ঠিক আছে, এটা সব একদম পপুলার একটা মানে কোম্পানি বলা যায়, ঠিক আছে, মানে ডিসপ্লে প্রোটেকশনের জন্য। বাট AGC DT Star 2 আমি কখনো এর আগে শুনিনি, সত্যি কথা বলতে আমি শুনিনি। হ্যাঁ, তো তোমরা কে কে শুনেছো তোমরা অবশ্যই কমেন্ট করো, বাট এই নামটা আমার কাছে একেবারে নতুন লাগছে এই আর কি। এটা কি আসলে গরিলা গ্লাস যেভাবে প্রোটেকশন দেয়, ঠিক আছে, তাদের যে প্রোটেকশনের ধরনগুলা, এটা কি ওই টাইপের প্রোটেকশন দিতে পারবে? তোমরা কি তোমরা মানে তোমরা যদি জেনে থাকো তোমরা অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে। তো চলো ভিডিওটি ক্লিক করি। AGC DT Star 2 তাদের ভাষ্য মতো এটা কর্নিং গরিলা গ্লাসের মতোই ডিউরেবল, আচ্ছা। কিন্তু আমি সাজেস্ট করব এটাতে একটা ভালো গ্লাস প্রোটেক্টর ইউজ করার জন্য। হ্যাঁ, এটা ঠিক। এটা যেহেতু বডিটা প্লাস্টিক, সেহেতু হচ্ছে এখানে কিন্তু স্ক্র্যাচ এটা পড়ার ব্যাক চান্স কভার আছে। দরকার, এই হ্যাঁ। প্যাটার্নটার জন্য হচ্ছে স্ক্র্যাচগুলো খুব একটা ভিজিবল হয় না, বাট আচ্ছা। হচ্ছে একটা কভার ইউজ করা কিন্তু মাস্ট। সেটাই, প্লাস মানে একটা ব্যাক কভার পানি ছিটা দরকার। বা ধুলাবালি থেকে মানে কি এখানে IP65 এর রেটিং দেওয়া আছে ভাই। বর্তমান 19 থেকে 20,000 টাকার ফোনের মধ্যে আমরা IP68 ও IP69 প্লাস রেটিং পাই, ঠিক আছে, প্লাস। হ্যাঁ, বাট এটা একটা 25,000 টাকা বাজেট ফোনের মধ্যে, বাট IP65 এটা তো ভাই খুবই কম হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে IP68 দিলেও মনে নিতাম যে না ঠিক আছে চলে, এটা বাজেট সেগমেন্ট ফোন হিসেবে এটা খুবই পারফেক্ট একটা ফোন। বাট IP65 অনেকটা কম হয়ে যায়, মানে পুরো মানে এটা আসলে অনেক কম হয়ে যায় এই আর কি, ঠিক আছে। এখানে মানে কি IP65 মানে কি আমরা টুকিটাকি পানি ছেটা পড়লে কোনো সমস্যা হবে না এই আর কি। বাট আমরা পানির নিচে চুবিয়ে বা পানির নিচে ডুবিয়ে ভিডিও করতে পারবো না, এটা একটা হতাশার ব্যাপার, বা স্ক্যাম করলো এই আর কি। তো চলো ভিডিওটি আবার ক্লিক করি। বাঁচাবে কিন্তু IP65, আর এটাতে কিন্তু স্প্ল্যাশ টাচ দিছে, অর্থাৎ ডিসপ্লেতে হালকা পানি বা ময়শ্চার থাকলেও কিন্তু ডিসপ্লেটা টাচ রেজিস্টার করবে। আচ্ছা, এখন যদি সামনে দেখি, এখানে পাচ্ছি 6.67 ইঞ্চিসের FHD প্লাস 120 হার্জ অ্যামোলেড প্যানেল ডিসপ্লে। আচ্ছা, একটু আমি আবার পিক করি। হ্যাঁ, এখানে দাঁড়াও, এখানে পাচ্ছি 6.67। হ্যাঁ, ডিসপ্লেটা বেশ মোটামুটি আমার কাছে বড়ই, ঠিক আছে। 6.67 ইঞ্চের একটা ডিসপ্লে, যেটা মোটামুটি না ভালোই একটা বড় ডিসপ্লে, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে। বাট 120 হাজার রিফ্রেশ রেট এটাও পাচ্ছে, এটাও খুবই ভালো। এটা যদিও সকল অ্যাপে হয়তো সাপোর্ট পাবো না বা সাপোর্ট দিবে না এই আর কি। আর ডিসপ্লেটা অ্যামোলেড ডিসপ্লে, বাট ডিসপ্লে দেখো চিন বেজেল, এটা খুবই দুর্ভাগ্যজনক, হতাশাজনক, বা এখানে একটা স্ক্যাম করে ফেলছে, ঠিক আছে। দেখো চিন বেজেলটা বেশ মোটা এবং বেশ চোখে লাগছে, বিশেষ করে তুমি যদি লোয়ার চিনটা দেখো, লোয়ার চিনটা অনেক মোটা, ঠিক আছে, লোয়ার চিনটা অনেক মোটা। সাইড প্যানেলের যে চিনগুলো ডানা লেফট সাইড রাইট সাইড এই দুই পাশে যদি চিন বেজেল দেখি সেটাও বেশ মোটা। উপরে আপার যে চিন ওইটাও অনেক ভালো মোটা, ঠিক আছে। মানে সিমেট্রিক্যাল যে ন্যানো হবে সেরকম কিছুই না, বাট ভালোই মোটা এবং ভালোই চোখে পড়ছে, ঠিক আছে, যেটা একটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার, ঠিক আছে। তো চলো ভিডিওটি এবার ক্লিক করি। 7 ইঞ্চিসের FHD প্লাস 120 হার্জ অ্যামোলেড প্যানেল ডিসপ্লেটা এক কথায় বাজেটে পারফেক্ট আছে ভাই। তেমন অ্যামোলেড ডিসপ্লে ভালো হবে এই আর কি। পাই নাই খুব একটা, এক কথায় বলতে গেলে। ব্রাইটনেস থাকতেছে 600 নিটস আর আচ্ছা, 1200 নিটস পর্যন্ত কিন্তু পিক ব্রাইটনেস পাবেন। এনাফ ব্রাইট হয়, আউটডোর কন্টেন্ট দেখতে খুব একটা সমস্যা হয় নাই। 1920 হার্জ পর্যন্ত PWM থাকতেছে। ডিসপ্লেটা দেখতে বেশ সুন্দর, টাচ রেসপন্সও ভালোই ফাস্ট, হ্যাপটিক ফিডব্যাকও গুড, কালারগুলো ভালোভাবে ফুটে ওঠে, মিসটাচ বা হিউ রিলেটেড কোনো ইস্যু পাই নাই আমরা। এন্ড আপনি চাইলে ব্যাটারি সেভিং এর জন্য অ্যাপ ভেদে রিফ্রেশের সেট করে দিতে পারবেন। এমনি নিট পিকিং করলে বলবো ভাই বেজেলটা কিন্তু বেশ থিক, সেটাই বললাম, সেটাই আগে বলে দিচ্ছি আমরা, হালকা বেখাপ্পা লাগে। তবে পাঁচ হোলের সাইজ কিন্তু ঠিক আছে। আর ওপেন ডিসপ্লেতে গ্রিন লাইনের রেকর্ডও কিন্তু কম, সো ওইরকম ভাবে ভয় পাওয়ারও তেমন কোনো কারণ নাই। ওকে, এটা ভালো সাইড। মোটামুটি সব সাইড কভার,
কোনো ফাঁকফোকন নাই, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রিডারটাও থাকতেছে, Wow, এটা আসলে খুবই ফাস্ট ভালো। এন্ড অ্যাকুরেট, খালি পজিশনিংটা একটু নিচে। আগের আচ্ছা, কয়েকটা আচ্ছা। ভিডিওতে বলছি ভাই এই টাইপের ফোনগুলোতে ব্যাটারি বড় দেওয়ার কারণে ফিঙ্গারপ্রিন্টটা নিচে দিয়ে দেয়, এখানে তেমন কোনো কমপ্লেইন করার জায়গা নাই। বাইরের গুণ বিচার শেষ, এখন চলেন ভিতরে যাই। ভিতরে মানে হচ্ছে এখন দেখি পারফরম্যান্সের কি অবস্থা। হ্যাঁ, যেটা ওকে, আমরা এটাই সবথেকে দেখবো। বেশি চিন্তা করি। চিপসেটে সেটাই। থাকতেছে স্ন্যাপড্রাগন 6 Gen 4 উইথ আচ্ছা, LPDDR আচ্ছা। 4X 8GB RAM উইথ UFS UFS 3.1 আচ্ছা, এটা স্টোরেজ ভালো। টাইপ এন্ড 128GB এন্ড 256GB পর্যন্ত স্টোরেজ অপশন। এই আচ্ছা, বাজেটে আচ্ছা। এই চিপসেটটারে বেস্ট বললে কিন্তু খুব একটা ভুল হবে না, কারণ হ্যাঁ। এই বাজেট রেঞ্জে যেসব পারফরম্যান্স সেন্ট্রিক ফোনগুলো আছে তারা কিন্তু সবাই Dimensity 7300 চিপসেটটা অফার করতেছে। এক্সাম্পল দিলে IQ Z10X আছে, CMF Phone 1 আছে, অবশ্য এগুলা মার্কেটে পাওয়া যাবে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। সেটাও আর ঠিক। CMF Phone 2 Pro যেটা সেম চিপসেট দিতেছে বললে খুব একটা ভুল হবে না, মানে হচ্ছে 7300 Pro দিতেছে আর কি, 19-20 এর অবস্থা। আবার এই দামে UFS 3.1 দিতেছে, এটার জন্য কিন্তু এটারে বাহবা দিতেই হয়, কারণ এর থেকে বেশি দামের ফোনগুলোতেও UFS 2.2 স্টোরেজ টাইপ ধরাই দিতেছে। এন্ড এই স্টোরেজ টাইপটা যদি ভালো হয় তাহলে অ্যাপস ওপেনিং এন্ড ক্লোজিং এর সময় কিন্তু শাটারিংটা পাবেন না, এটার জন্য এটারে কিন্তু আমি আগায় রাখবো। এন্ড Dimensity 7300 থেকে Snapdragon 6 Gen 4 কিন্তু বেশ কিছু জায়গায় আগায় আছে, বেঞ্চমার্কিং গুলো দেখলেই বুঝতে পারবেন। আমাদের আগে Realme 14 এর রিভিউতে এই চিপসেটটা নিয়ে বলছিলাম, নরমাল টু মিডিয়াম ইউজে এই চিপসেটটা এনাফ পাওয়ারফুল, হ্যাঁ, এটা মোটামুটি একটা ব্যালেন্স মানে ব্যালেন্স করে এই আর কি। এটা আসলে ভালো। এই চিপসেটটা ইজিলি হ্যান্ডেল করতে পারে। সেটাই। ওপেনিং এন্ড ক্লোজিং স্পিডটাও ভালো ছিল, আর 8GB RAM হওয়াতে মাল্টিটাস্কিং মোটামুটি ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। আর যেহেতু পারফরম্যান্স সেন্ট্রিক ফোন সেহেতু গেম নিয়ে তো কথা বলা লাগেই। আমরা প্রথমে খেলেছিলাম PUBG মোবাইল, সর্বোচ্চ 60 FPS সাপোর্ট করে, মোটামুটি কনস্ট্যান্টই থাকে, বাট লং টাইম গেমিং এ ফোনটা একটু যখন হিট হয়ে যায় তখন 50 থেকে 55 এর দিকে নামে। তেমন মেজর কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ লক্ষ্য করি নাই, তবে টুকটাক স্টার্টারিং খেয়াল করবেন লেন্দি সেশনে। 1 ঘন্টা গেম প্লেতে চার্জ গিয়েছিল 9% এর মতো। ওয়াও, মানে 1 ঘন্টা গেমিং করে আমার 9% চার্জ, মানে এই মানে 9% চার্জ ড্রেন হয়েছে, ঠিক আছে, বা চলে গেছে, ঠিক আছে। এটা তো খুবই ভালো, মানে ব্যাটারি ব্যাকআপ কিন্তু খুব ভালো দিচ্ছে, ঠিক আছে। যদি আমরা এখানে 60 FPS মানে কি বলে তোমার কি বলে মানে গেম প্লে হচ্ছে, ঠিক আছে, তাও আবার ল্যাগ মানে বেশি একটা ল্যাগ ছাড়া, ঠিক আছে, ল্যাগ বা ওরকম যে সমস্যা করবে ওরকম কিছুই হয়নি, তো এটা একটা ভালো সেট, ঠিক আছে। তো চলো ভিডিওটি ক্লিক করি। হিটিং পেয়েছিলাম 35 ডিগ্রির মতো। আচ্ছা, এরপর আচ্ছা। ডেল্টা ফোর্সে সর্বোচ্চ 60 FPS সাপোর্ট করে, তবে এপিএসটা কেন যেন 50 FPS এ লক থাকে, বাট ফ্রেম ড্রপ খুব একটা নোটিস করি নাই। বেশ প্লেয়েবল একটা এক্সপিরিয়েন্স পাইছি এটাতে। লেন্দি সেশনে টুকটাক স্টার্টারিং এ দেখা পাইতে পারেন, এটা আগে থেকে বলে রাখি। 1 ঘন্টা গেম প্লেতে চার্জ গিয়েছিল 10% এর মতো, এবং হিটিং পেয়েছিলাম 36 ডিগ্রির মতো। এন্ড লাস্টের দিকে একটু সাহস করে হাই গ্রাফিক্স ডিমান্ড গেম খেলেছিলাম জেনশন ইম্প্যাক্ট। হাই সেটিংসে 60 FPS সাপোর্ট করে দেখাইলো 60 FPS কিন্তু টাচ করতে পারে নাই। FPS 40 to 50 এর মধ্যে ঘোরাঘুরি করতেছিল, তেমন একটা স্টেবল থাকে না। ম্যাক্সিমাম টাইমে 43-44 FPS ছিল, সর্বোচ্চ 53 FPS পর্যন্ত দেখতে পারছিলাম। একদম খেলা যায় না তেমনটা বলবো না, মোটামুটি ভালোই খেলা যায়, বাট স্টার্টারিং এ দেখা কিন্তু পাবেন। বাট এই দামে এর থেকে বেশি পারফরমেন্স চাইলে ভাই এই ফোনের জন্য অন্যায় হয়ে যাবে। আমি যা পাইছি তাতেই আমি খুশি। আর Oppo K13 কিন্তু ভালোই হিট ম্যানেজমেন্ট করে, কারণ এই ফোনে 60 সেন্টিমিটার স্কোয়ার গ্রাফাইট প্লাস 57 সেন্টিমিটার স্কোয়ার আলট্রা লার্জ ভিসি ইউজ করছে, যেটা এই বাজেটে কিন্তু বেশ ইমপ্রেসিভ। পারফরমেন্সের সাথে এইটার আরেকটা বড় সেলিং পয়েন্ট হচ্ছে এটার ব্যাটারি। এটাতে 7000 mAh ব্যাটারি দিছে। যদিও এটা কি ব্যাটারি, তবে আমরা মোটামুটি ভাবে শিওর এটা সিলিকন কার্বনের ব্যাটারি। এই থিকনেসের ফোনে লিথিয়াম ব্যাটারি দেওয়াটা খুব একটা সহজ ব্যাপার না। এন্ড ফুল চার্জ দিলে অনায়াসে 1 দিন থেকে 1.5 দিনের মতো চালাইতে পারবেন। হালকা সেভ করে চালালে 2 দিনের মতো চলে যাবে, কিন্তু টানা নরমাল ইউজে হেসে খেলে 10 থেকে 10.5 ঘন্টার মতো ব্যাকআপ দিবে। খুবই ইমপ্রেসিভ। ইউজে আপনার 7 থেকে 8 ঘন্টার মতো ইজিলি চালাইতে পারবেন। খুবই ভালো, খুবই ভালো। 80 ওয়াটের সুপারবুক চার্জার দিয়ে ফুল চার্জ করতে সময় লাগবে 1 ঘন্টা 20 মিনিটের মতো। তবে এই ফোনটার ব্যাকআপ এবং চার্জিং স্পিড দুটেই কিন্তু এনাফ আমি মনে করি। এন্ড না, এটা আসলে এনাফ। বাইপাস চার্জিং পাইতেছেন না, এন্ড ওয়্যারলেস চার্জিংও থাকতেছে না। এটা একটু ভালো আসলে পারফরম্যান্স এবং ব্যাটারি পরে আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে সফটওয়্যার। সফটওয়্যার হিসেবে ফোনটাতে রান করতেছে ColorOS 15 অন টপ অফ Android 15। ColorOS এখন কিন্তু খুবই স্মুথ, লাইট একটা ইউআই, ট্রানজিশন অ্যানিমেশন গুলো বেস্ট ফাস্ট এন্ড ফ্লুয়েন্ট। সো ফার এখন পর্যন্ত কোনো দেখতে তো একটা Realme UI এর মতো, ঠিক আছে, কাস্টমাইজেশন করার সুযোগ আছে ভালোই, এন্ড নেসেসারি এই ফিচার গুলো কিন্তু আছে। তবে ইউআই তে অনেকগুলো প্রি ইনস্টল অ্যাপস আছে, যদিও আনইনস্টল করার সুযোগ আছে, এন্ড আনইনস্টল করে দেওয়াটাই বেটার, এটা আমি একটু কনস হিসেবে ধরবো। এই ইউআই নিয়ে বেশি কিছু বলার নাই, যারা হচ্ছে স্টক অ্যান্ড্রয়েড লাভার আছেন তারা ছাড়া সবারই এটা পছন্দ হবার কথা। বাট এটাতে কিন্তু কল রেকর্ডিং আছে, এন্ড কল রেকর্ডিং এর সময় আপনার অপর পাশে কিন্তু ওয়ার্নিং চলে যাবে
যাবে, মানে লুকায় লুকায় কল রেকর্ডিং করতে পারবেন না। আর অ্যান্ড পারফরমেন্স সেন্ট্রিক ফোনে সব থেকে বেশি অবহেলিত হয় যেটা, সেটা হচ্ছে ভাই ক্যামেরা। এখানে সবসময় ভাই কস্ট কাটিং হয়, অ্যান্ড এই ফোনের ব্যাপারেও যে হয় নাই এমনটা না, বাট ক্যামেরা যে একদম ফেলে দেওয়ার মতো সেটাও বলবো না। এটা পিছনে দুইটা ক্যামেরা আছে, যদিও ওয়ার্কেবল একটাই, 50 মেগাপিক্সেলের OmniVision OB50D40 লাইট হান্টার 400 আর 2 মেগাপিক্সেলের মনোক্রোম সেন্সর। ডেলেটের ছবিগুলো ভালোই আসে, মোটামুটি ভালোই ডিটেইল ক্যাপচার করে, ন্যাচারাল রাখা ট্রাই করে, কালার কন্ট্রাস্ট বেশি হইলেও ব্যালেন্স লাগে কিন্তু দেখতে। ছবিগুলো জ্বালায় ফেলা টেন্ডেন্সি নাই, শ্যাডো আর হাইলাইটেড ব্যালেন্সটাও ভালোই বলতে হবে এই বাজেটে। এক্সপোজার হ্যান্ডেলিংটাও ভালো, ওভারঅল এক্সপোজিং ইস্যুও তেমন একটা পাইনি সেভাবে। তবে একটু শক্ত হাতে ছবি তোলা লাগবে, নাইলে কিন্তু ভাই ছবিতে মাইক্রোশেক চলে আসতে পারে। তবে এমনিতে ডেলেটেড ছবি নিয়ে আমি সোফার হ্যাপি। পোর্ট্রেট তোলা যায় 1x আর 2x এ, পোর্ট্রেটটা খুব একটা খারাপ বলবো না, এজ ডিটেকশন মোটামুটি ভালোই পাইছি, বেশি একটা ঝামেলা করে না ডিটেকশনে, আর ফেসটা খুব একটা স্মুথ করে না, এটা ভালো ব্যাপার। লো লাইটে কাইন্ডা এভারেজ ছবি পাইছি, নিজে থেকে লং শটে ছবি তোলে কিন্তু একদম শক্ত হাতে ধরে ছবি তোলা লাগে, নাইলে ছবিতে শেক আসলে ছবিটা নষ্ট হয়ে যায় একদম। তবে শক্ত হাতে খুব একটা খারাপ ছবি আসে না, ছবি অনেকটা সফট হয়ে যায়, গ্রেইনে দেখা পাওয়া যায়, আর হাইলাইটিং ব্যালেন্সটা নিয়ে একটু প্যারা খায়। তারপর আসে ভিডিওতে, ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 30 fps ভিডিও করতে পারবেন, ভিডিও কোয়ালিটি গুড এনাফ, স্টেবিলাইজেশন ভালোই কাজ করে, আর জিটারি তেমন একটা ইস্যু পাই নাই, ভিডিও কোয়ালিটি দাম অনুযায়ী ঠিকঠাকই বলবো। আর হ্যাঁ, এটাতে কিন্তু ক্যামেরা টু API লেভেল 3 পর্যন্ত কাজ করে, সো জিক্যাম ইউজ করতে পারবেন। ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 1080p 30 fps, এখানে ভিডিও কোয়ালিটি ভালোই দাম অনুযায়ী চলনসই বলবো, তবে স্টেবিলাইজেশন খুব একটা সুবিধার না, ভালো কাপাকাপি করে। এখন আপনারা এসে বলবেন ভাই এটাতে আলট্রা ওয়াইড দেয় নাই, এখন আমি ধুইলাম না কেন? ভাই এই দামের ফোনগুলোতে যে আলট্রা ওয়াইড দেয় এটা হচ্ছে দুধ ভাতের মতো কাজ করে আর কি। এই দুধ ভাত আলট্রা ওয়াইড দিতে যায় দেখা যাবে ফোন থেকে ইম্পর্টেন্ট কিছু জিনিস ভাই কস্ট কাটিং করে ফেলছে। হ্যাঁ, দিলে ভালো হইতো, বাট এই দুধ ভাত আলট্রা ওয়াইড থেকে না থাকা ভালো। এখন কিছু খুচরা ইনফরমেশন দেই, শুনেন। এটাতে ওয়াইফাই 6 আছে, ব্লুটুথ 5.2 আছে, নয়েজ ক্যান্সেলিং মাইক আছে, স্টেরিও স্পিকার আছে, ওয়াইড 1 L1 সাপোর্ট আছে, আয়ার ব্লাস্টার আছে, আর NFC টা গ্লোবাল ভেরিয়েন্টে পাবেন কিন্তু চাইনিজ ভেরিয়েন্টে পাবেন না। তো সো এই ছিল আমাদের Oppo K13 নিয়ে একটা রিভিউ বা আমাদের চিন্তা, যেটাই বলতে পারেন। এইটা কিন্তু এই বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট পারফরম্যান্স সেন্ট্রিক ডিভাইস বলা যায়। 20 থেকে 30 টাকা রেঞ্জে ভাই গেমিং ফোন পাওয়াটা খুব একটা টাফ ব্যাপার হয়ে যায়, আর এর মধ্যে এটা দিতেছে 6 Gen 4, এটা একটা খুব ভালো ব্যাপার। বাট হ্যাঁ, ক্যামেরার দিকে একটু ডাউনগ্রেড খাইতেছে, বাট আপনার যদি ক্যামেরা দরকার হয় সেক্ষেত্রে আপনি CMF Phone 2 Proটা দেখতে পারেন, আর যদি আপনার একদম ক্যামেরা সেন্ট্রিক ডিভাইস দরকার হয় তাহলে Tecno 40 Proটাও একটু দেখতে পারেন। বাট আপনার যদি ভাই মিডিয়াটেকে চুলকানি থাকে আর স্ন্যাপড্রাগন স্পেসিফিক ভাবে দরকার হয় তাহলে কিন্তু এই ডিভাইসটা আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে। সো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। তো যাই হোক গাইস, ভিডিওটি এখানে শেষ হয়ে গেল, ঠিক আছে। এটা ছিল একটা 25,000 টাকার বাজেট ফোন, ঠিক আছে। তো ভিডিওটি করেছেন সাকিব, ঠিক আছে, এটিসি একজন হয়তো মানে কর্মকর্তা, যাই হোক। তো তার ভিডিও রিভিউটা আসলে খুবই ভালো ছিল, ঠিক আছে। মানে কোনো এটা যে তুষার ভাই রিভিউ হলো তো অনেক ভালো হতো, বাট তুষার ভাই ছাড়া যে উনি যে সুন্দরভাবে রিভিউটা করছে এটা আসলে খুবই ভালো লেগেছে এই আর কি। তো এখন আসছে মোবাইলের ব্যাপারে, ঠিক আছে। Oppo K30, হ্যাঁ, Oppo K30 বা K সিরিজের যে ফোনগুলো আসলে এগুলো একটা কি বলে পারফরমেন্স সেগমেন্টের ফোন, ঠিক আছে, পারফরমেন্স সেগমেন্টের ফোন, ঠিক আছে। তো এটা আমরা দেখতেই পাচ্ছি অবশ্যই, কিন্তু এটা 25,000 টাকার মধ্যে একটা মোটামুটি বলা যায় ব্যালেন্স ফোন বলা যায়, ঠিক আছে। তো যদিও ক্যামেরা পারফরমেন্স খুবই পিছিয়ে আছে এই আর কি, তারপরও তুমি যদি মনে করো পারফরমেন্স সেগমেন্টের ফোন নিতে চাও তাহলে তোমার জন্য এই ফোনটা আসলে মানে হয়তো পারফেক্ট হলেও হতে পারে, ঠিক আছে। আর ফোনের ডিসপ্লেটা যদি বলি তো ফোনের ডিসপ্লেটা অ্যামোলেড ডিসপ্লে, যেটা 6.67 ইঞ্চির একটা ডিসপ্লে ছিল, ঠিক আছে। ডিসপ্লেটা আসলে অসাধারণ বিকজ অ্যামোলেড ডিসপ্লে সেজন্য, আর 120 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে, যেটা খুবই ভালো। আর ডিসপ্লে চিন বেজলটা যেটা আমাকে খুবই হতাশ করেছে, এখানে পুরো স্কেম মেরেছে, ঠিক আছে, স্কেম করেছে এই আর কি, কারণ চিন বেজলটা বেশ মোটা যেটা চোখে লাগছে, বাট আঞ্চল কাটওটা পুরোপুরি একদম পারফেক্ট, ছোট যেরকম দেওয়া দরকার ছিল সেরকমই দেওয়া হচ্ছে, তো এক কথায় অসাধারণ। আর এই ছিল মোটামুটি ডিসপ্লে রিভিউ। আর এখানে এরপর যদি আমরা আসি ব্যাটারি সেগমেন্টে, ঠিক আছে, ব্যাটারি সেগমেন্টে আমরা 7000 mAh একটা হিউজ বড় একটা ব্যাটারি পাবো, যেটা এক কথায় অসাধারণ বা ইমপ্রেসিভ বলা যায়, ঠিক আছে। যেখানে আমরা অনায়াসে মোটামুটি নর্মাল ইউজে 1 থেকে 1.5 দিনের মতো ইউজ করতে পারবো, আর হেভি ইউজে 10 থেকে 12 ঘন্টা, যদি মানে এর থেকে যদি আরো হেভি ইউজ করতে চাই তাহলে হয়তো 7 থেকে 8 ঘন্টা আমরা মানে ইউজ করতে পারবো। আর মোটামুটি যদি আমরা নর্মাল ইউজ করি, মানে হেভি ইউজ না, মোটামুটি আমরা নর্মাল ইউজ করি অনলি, তাহলে মোটামুটি 2 থেকে 3 দিনের মতো ব্যাকআপ পাবো, যেটা এক কথায় খুবই গুড ইমপ্রেসিভ, ঠিক আছে, মানে আসলে ইমপ্রেসিভ।
আর ব্যাটারি চার্জারটা দেওয়া হচ্ছে 80 ওয়াটের একটা ফাস্ট চার্জার, যেটা 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে বা 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে হয়তো ফুল চার্জ, যেটা খুবই ইমপ্রেসিভ একটা ব্যাপার, কারণ বড় ব্যাটারি একটু টাইম নেবে, এটাই স্বাভাবিক। আর 80 ওয়াটের ফাস্ট চার্জার এটা আসলে খুবই গুড এনাফ বলা যায়, ঠিক আছে। বাট একটা দুঃখজনক ব্যাপার হলো ওয়্যারলেস চার্জের কোনো সিস্টেম নেই, বা বাইপাস যে চার্জিং সেটাও নাই, যেটা একটা একটু দুঃখজনক। বাট এই বাজেট এটা মানতেই হবে, ঠিক আছে, একটু কস্ট কাট করবে, এটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। আর এরপর যদি আমরা আসি আইপি রেটিং এ, তো আইপি রেটিং আছে 65, যেটা আসলেই হতাশাজনক একটা ব্যাপার, ঠিক আছে, কারণ আমরা 19 থেকে 20,000 টাকার ফোনের মধ্যে IP68 প্লাস IP69 প্লাস রেটিং পেয়ে থাকি, ঠিক আছে। তো এটা একটা 25,000 টাকার ডিভাইসের মধ্যে আমরা জাস্ট IP65, যেটা আসলে একটু হতাশাজনক। এখানে যদি IP68ও দেওয়া থাকতো তাহলে বলতাম যে না, এটা একটা পুরোই পারফেক্ট ছিল, বাট এদিক দিয়ে একটু খুবই হতাশাজনক একটা ব্যাপার, ঠিক আছে। এরপর যদি আমরা আসি ক্যামেরার দিকে, ক্যামেরার পিছনে ক্যামেরা আছে দুইটা, একটা হলো 50 মেগাপিক্সেলের মেন সেন্সর, ঠিক আছে, অমনি ভিশনের একটা সেন্সর, ঠিক আছে, আর 2 মেগাপিক্সেল কি মনোক্রোম একটা সেন্সর দেওয়া হচ্ছে, যেটার কাজ কি সেটা আমি নিজেও জানি না। তো 50 মেগাপিক্সেলের সেন্সরের যে ছবিগুলো ডেইলাইটের ছবিগুলো আসলে খুবই ভালো, মোটামুটি মানে ডিটেলস প্রোভাইড করে, ঠিক আছে। তারপর মোটামুটি শার্পনেস আছে, আর পুরো দেখতে ছবিগুলো খুবই ন্যাচারাল লাগে, ঠিক আছে, খুবই ভালো। অতটা যে ভালো এটাও না, অতটা খারাপ সেটাও না, মোটামুটি মানে আমাদের মতো যারা নর্মাল ইউজ করে, বেশি মানে ক্যামেরাকে আমরা বেশি প্রায়োরিটি দিই না, তাদের হয়তো কি এটা মানায় নিতে পারবে, ঠিক আছে। আর মোটামুটি সেলফি ক্যামেরার ছবিগুলো খুবই মোটামুটি ভালো, ছবিগুলো ভালো, বাট ভিডিও করা যায় 180 হ্যাঁ 180 এফপিএস সম্ভবত, 180 মানে রেশিওতে তোমার কি বলে 30 এফপিএস ভিডিও করা যাবে, ঠিক আছে। আর পিছনে ব্যাক ক্যামেরা দিয়ে আমরা ভিডিও শুট করতে পারবো, সেখানে 4K 30 এফপিএস কি আমরা ভিডিও মানে কি মানে তোমার শুট করতে পারবো, ঠিক আছে। মানে পিছনে ব্যাক ক্যামেরার ভিডিওগুলো খুবই ভালো, ঠিক আছে, স্টেবিলাইজেশন খুবই ভালো। বাট সামনের যে ক্যামেরা বা ফ্রন্ট ক্যামেরার যে ভিডিও স্টেবিলাইজেশন, এটা মোটামুটি ভালোই কাঁপে, বেশি একটা ভালো না, মন খুবই নড়বড়ে, ঠিক আছে। তো এদিক দিয়ে এই হলো ক্যামেরা মোটামুটি। তো ক্যামেরা মোটামুটি বলে কি ব্যালেন্স বলা যায় না, ক্যামেরা একটু মানে এখানে কস্ট কাট করছে এই আর কি, একটা আল্ট্রা ওয়াইড দিলে আসলে ভালো হতো, বাট দেয়নি, কিছুই করার নেই। এরপর যদি আমরা চিপসেট আছে, হ্যাঁ চিপসেট আছে স্ন্যাপড্রাগন 6 Gen 4, ঠিক আছে, যেটা মোটামুটি একটা ব্যালেন্স প্রসেসর, ঠিক আছে। এই প্রসেসর দিয়ে আমরা মোটামুটি একটা ভালো গেমিং করতে পারবো, ঠিক আছে, এই বাজেট সেগমেন্টের মধ্যে। আর মোটামুটি আমরা কি বলে সোশ্যাল মিডিয়া ব্রাউজিংও করতে পারবো, বা মানে রেগুলার যে ডেলি টু যে টাস্কগুলো সেগুলো আমরা মোটামুটি ভালোভাবে হ্যান্ডেল করতে পারবো, যেটা কোনো সমস্যা হবে না। তো এই ছিল ফোনের টোটাল একটা রিভিউ। তো তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো। আর তোমাদের কাছে একটা মানে তোমরা হয়তো ফোনটা নিতে মানে কারা কারা নিতে পারবে, তার যারা যারা মোটামুটি মনে করো ক্যামেরা নিয়ে বেশি একটা ভাবনা, ঠিক আছে, মানে মোটামুটি একটু মানে গেমিং করতে চাচ্ছ, বা একটু মোটামুটি একটা ব্যালেন্স ফোন চাচ্ছ, তাহলে এই ফোনটা তাদের জন্য। আর যারা তোমরা ওই যে ক্যামেরা কেন্দ্রিক ফোন নিতে চাচ্ছ, তাদের জন্য এই ফোনটা আসলে কি চয়েস হবে না, চয়েসেবল হবে না, এই আর কি। তো এই ছিল আজকে আমার ভিডিও রিয়াকশন এন্ড রিভিউ। তো তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলো অবশ্যই লাইক করবেন, শেয়ার, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।